প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেলে সকলকে স্বাগত। যারা এই চ্যানেল নতুন, আমি সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলামের চ্যাপ্টার 1.2.1 নিয়ে। সো আমরা এখন শুরু করতে পারি আমাদের স্টাডি। সো পড়ার আগে আমরা একটা কাজ করতে পারি। এখানে আমরা টেক্সট 1, টেক্সট 2 এবং টেক্সট 3 এর ওয়ার্ড মিনিং কিছু দিয়ে দিয়েছি। এগুলো তোমরা চাইলে এখান থেকে সুন্দর করে পড়ে নিতে পারো, যেমন অ্যাসেম্বলি, প্রোফান, রিপ্রেজেন্ট, রিমার্কেবল, ইনজাস্টিস, অ্যাগ্রেশন। টেক্সট 2তে মিস্ট্রি, মনুমেন্টাল, অ্যাপ্রক্সিমেটলি, অ্যানশিয়েন্ট, ডিভাইন, ট্রানজিশন, রেইন, রিজেম্বল, সিমেট্রি ইত্যাদি। তারপর টেক্সট 3তে পোচিং, এক্সটিংক্ট, ট্রাঙ্ক, গ্রেসপিং, আইভরি, অ্যাক্সেসিবল। এই ওয়ার্ডগুলো তোমরা দেখে নিতে পারো এখান থেকে। সো আমরা আমাদের মূল টপিকে চলে যাই। প্রথমে আমাদের কোশ্চেন কি বলছে সেটা দেখি। নাও, এখন রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ নিচের টেক্সটটি পড়বা, নিচের প্যাসেজ, নিচের অনুচ্ছেদটি পড়ো। দেন তারপর ইন পেয়ার্স অর গ্রুপস, গ্রুপে অথবা জোড়ায়, লিস্ট দ্য ফ্যাক্ট ডেসক্রাইব ইন দ্য টেক্সট, অর্থাৎ টেক্সটে নিচের যেই আমাদের অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদে বর্ণিত যে ফ্যাক্টগুলো অর্থাৎ ঘটনাগুলা, এগুলোকে একটা তালিকা করতে হবে। অ্যান্ড দ্য রাইটার্স ওপিনিয়ন ইন দ্য টপিক, এবং এই টপিকে লেখকের যে মতামত, ওপিনিয়ন মানে মতামত। দেন তারপর রাইট অ্যাবাউট হাউ দ্য রাইটার্স ওপিনিয়ন্স ইনফ্লুয়েন্স ইউর থটস, তারপর লেখকের মতামত তোমাকে কিভাবে অনুপ্রাণিত করেছে, বা তোমার মতামতকে কিভাবে, তোমার চিন্তাকে কিভাবে অনুপ্রাণিত করেছে সেটা লিখতে হবে। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস, তারপর এটা সম্পূর্ণ ক্লাসের সাথে ভাগ করে নিতে হবে। সো আমরা এখন চলে যাই টেক্সট 1। টেক্সট 1 কি বলছে? টেক্সট 1 আমরা এখানে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অফ দ্য নেশন, অর্থাৎ আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটা ছবি যেখানে উনি কোথাও দাঁড়িয়ে স্পিচ দিচ্ছেন। সো আমরা এখন চলে যাই মূল টেক্সটে। অ্যাজ বেঙ্গলিস, বাঙালি হিসেবে, বঙ্গবন্ধুর ফার্স্ট স্পিচ at the United Nations Assembly is a matter of great pride for us. বাঙালি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়া, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। অন সেপ্টেম্বর 25, 1974, 1974 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু delivered his historic speech on during 29th session of the United Nations Assembly, অর্থাৎ জাতিসংঘীয় সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিখ্যাত বা ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। জাস্ট আ উইক আফটার, এক সপ্তাহ পর, বাংলাদেশ became a member of the UN, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। The President of the UN welcomed বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান to address the General Assembly, অর্থাৎ জাতিসংঘের তখনকার যেই প্রেসিডেন্ট বা মহাসচিব ছিলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান। He started his speech by saying, সে তার বক্তব্য শুরু করেছিল এটা বলার মাধ্যমে, Today as I stand before this assembly, আজকে আমি এই সমাবেশ বা অধিবেশনের সামনে দাঁড়িয়েছি, I share with you profound satisfaction, আমি তোমাদের সাথে বা আমি এখানে আমার যে গভীর সন্তুষ্ট সেটা প্রকাশ করব। That the 75 million people of Bangladesh are now represented in this parliament of men, অর্থাৎ এই মানুষের মধ্য দিয়ে 75 মিলিয়ন মানুষ, বাংলাদেশের 75 মিলিয়ন মানুষ এখানে
রিপ্রেজেন্ট করতেছে। দিস স্পিচ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এই স্পিচটা বাংলাদেশের ইতিহাসে খুবই রিমার্কেবল, অর্থাৎ খুবই উল্লেখযোগ্য। ইন ফর প্রাইমারিলি টু রিজনস, প্রথমত দুইটা কারণে এটা খুবই উল্লেখযোগ্য। ফার্স্টলি, প্রথমত, ইট মার্ক দ্য ফার্স্ট টাইম আ স্পিচ ওয়াজ ডেলিভার্ড ইন বাংলা এট ইউএন, অর্থাৎ ইউনাইটেড নেশনসে সর্বপ্রথম বাংলায় স্পিচ দেওয়া হয়, এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয়ত, দ্বিতীয়ত ইট ইন্ট্রোডিউসড ফ্রেশ আইডিয়াস, এটা খুবই একটা স্বচ্ছ ধারণা দেয়। অ্যান্ড পলিসিস এইমড অ্যাট বিল্ডিং আ ব্রেভ নিউ ওয়ার্ল্ড, অর্থাৎ একটা সাহসী নতুন পৃথিবী উপস্থাপন বা তৈরির জন্য একটা নতুন ধারণা দিয়েছিল। ফ্রি অফ ইকোনমিক ইকুয়ালিটিস, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য, সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক অবিচার, মিলিটারি অ্যাগ্রেশন, অর্থাৎ সামরিক আগ্রাসন, অ্যান্ড দ্য থ্রেটস অফ নিউক্লিয়ার ওয়ার, অর্থাৎ পরমাণু যুদ্ধ। এই বিষয়গুলো নিয়ে, এইগুলোকে মোকাবেলা করে নতুন একটা পৃথিবী তৈরির একটা নতুন ধারণা পাওয়া যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্পিচ থেকে। সো তারপর আমরা চলে যাচ্ছি টেক্সট টুতে। টেক্সট টু হচ্ছে ওয়ান্ডার্স অফ ইজিপ্ট। ইজিপ্ট মানে হচ্ছে মিশর, ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়, অর্থাৎ মিশরের বিশ্ব সম্পর্কে। তাহলে মিশরের বিষয় কি? এখানে আমরা পিরামিড দেখতে পাচ্ছি, এখানে বড় তিনটা পিরামিড দেখা যাচ্ছে, এখানে একটা ছোট পিরামিড দেখাচ্ছে, কিছু হচ্ছে ক্যামেল বা উট দেখাচ্ছে, আর এখানে হচ্ছে একটা ভাস্কর্য দেখাচ্ছে। সো আমরা চলে যাই আমাদের মূল টপিক। হাউ দ্য পিরামিডস এট গিজা were built in one of Egypt's biggest mystery. মিস্ট্রি মানে হচ্ছে রহস্য বা বিষয়, অর্থাৎ গিজাতে অবস্থিত যে পিরামিডগুলো আছে, এই পিরামিডগুলা তৈরি করছে, এগুলো হচ্ছে মিশরের একটা রহস্য। দ্যাস মনুমেন্টাল টম্ব, অর্থাৎ এই স্মৃতিচিহ্ন জড়িত বা স্মৃতিজড়িত যেই কবরগুলো আছে, আর রেলিক্স অফ ইজিপ্টস ওল্ড কিংডম, এগুলো হচ্ছে মিশরের সেই পুরাতন সভ্যতাকে রিপ্রেজেন্ট করে থাকে। অ্যান্ড ওয়ার কনস্ট্রাক্টেড, এবং এগুলা তৈরি হয়েছিল অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে প্রায় 4500 বছর পূর্বে, অর্থাৎ 4500 years ago. The pyramids were constructed, পিরামিড তৈরি করা হয়েছিল throughout ancient মানে হচ্ছে প্রাচীন, ইজিপশিয়ান হিস্ট্রি, পুরাতন মিশরীয় ইতিহাস, as a means for pharaohs to display their power, অর্থাৎ ফারাওদের ক্ষমতার স্বরূপ হিসেবে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। It was believed that, এটা বিশ্বাস করা হয় যে a pharaoh was a semi-divine being, অর্থাৎ একজন ফারাও রাজা হচ্ছে অর্ধ ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, who ruled on earth during life, যে বেঁচে থাকা অবস্থায় পৃথিবীকে শাসন করে, এবং and then transition into an afterlife all amongst the gods, এবং মৃত্যুর পরবর্তী সময়ে সে গডে রূপান্তরিত হয়। In the picture above, উপরের ছবিতে, all three of Giza renowned pyramids, অর্থাৎ গিজার তিনটা বিখ্যাত পিরামিডকে দেখাচ্ছে, and their intricate burial complexes were constructed from around 2550 to 2490 BC, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, যেগুলো হচ্ছে প্রায় 2550 থেকে 2490 খ্রিস্টপূর্বে তৈরি করা হয়েছিল। These pyramids were built by pharaoh খুফু, যেটা সবচেয়ে বড়, মানে টলেস্ট, সবচেয়ে বড়টা হচ্ছে ফারাও খুফুর দ্বারা তৈরি করা হয়েছিল। তারপরে হচ্ছে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, যেটা পিছনে দেখা যায় সেটা হচ্ছে খাফরের, অ্যান্ড দ্য ম্যানকৌরি ইন দ্য ফ্রন্ট, অর্থাৎ যেটা সামনে দেখা যায় সেটা হচ্ছে ম্যানকৌরির দ্বারা তৈরি। দ্য পিরামিড অফ খুফু ইজ দ্য লার্জেস্ট অ্যামাং দ্য থ্রি পিরামিডস এট গিজা, অর্থাৎ গিজা যে বড় তিনটা পিরামিড দেখা যায়, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে খুফুরটা। অ্যান্ড হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট স্টোন স্ট্রাকচার, এবং যেটা পৃথিবীর সবচেয়ে বড় পাথরের স্ট্রাকচার বা পাথরের গঠন শৈলীর যে কোনো জিনিসের মধ্যে সবচাইতে
রেকর্ডময়। দেন স্ট্যান্ডিং ওভার 480 ফিট হাই, যেটা হচ্ছে 480 ফুট উচ্চ বা উঁচু। ইট ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রেইন অফ ফারাওস খুফু, যেটা ফারাও খুফুয়ের আমলে তৈরি করা হয়েছে। দ্য সেকেন্ড ফারাও অফ দ্য ফোর্থ ডাইনেস্টি, ডাইনেস্টি মানে হচ্ছে রাজত্ব বা রাজবংশী, অর্থাৎ চতুর্থ রাজবংশের দ্বিতীয় ফারাও ছিল হচ্ছে ফারাও খুফু। দ্য সেকেন্ড লার্জেস্ট পিরামিড এট গিজা, গিজার দ্বিতীয় সবচেয়ে বড় পিরামিড হচ্ছে খুফুস সন খাফরে, অর্থাৎ খুফুর ছেলে খাফরের। দ্য রিনাউন্ড স্ফিনেক্স স্ট্যাচু, স্ট্যাচু মানে হচ্ছে ভাস্কর্য বা মূর্তি, অর্থাৎ স্ফিনক্স যেই স্ট্যাচুটা দেখাচ্ছে, স্ট্যাচুটা হচ্ছে বিখ্যাত, ইজ বিলিভ টু হ্যাভ বিন কনস্ট্রাক্টেড টু অনার অ্যান্ড রিসেম্বল দ্য ফারাওস খাফরে, এবং এটা ফারাও খাফরের সম্মান প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে এবং সেটা তার অনুরূপ হিসেবে উল্লেখ করা হয়। অ্যান্ড ইট স্ট্যান্ডস বিসাইড হিজ পিরামিড, এবং যেটা তার পিরামিডের পাশেই অবস্থিত। The third and smallest of the main pyramids at Giza belongs to another pharaoh of the fourth dynasty, এবং যে সবচেয়ে ছোট এবং তৃতীয়টা সেটা হচ্ছে ফারাওদের আরেকজন যে রাজা, ওকে হচ্ছে নির্দেশ করে, তার নাম হচ্ছে মেনকাউরি। ইট স্ট্যান্ডস at just over 2000 feet height, যেটা হচ্ছে 200 ফুট উঁচু। Each of these pyramids forms the center of its own complexes of structure, যেটার হচ্ছে একটা কি আছে, কেন্দ্রীয় স্ট্রাকচার আছে, কমপ্লেক্স স্ট্রাকচার গঠন, ইনক্লুডিং স্মলার টম্বস, যেটাতে ছোট ছোট কবর রয়েছে, চেম্বার রয়েছে, ওয়ার্ক ক্যাম্প এবং হচ্ছে কাজ করার ক্যাম্প রয়েছে, অ্যান্ড সেমেট্রিস, এবং যেটাতে কবর রয়েছে ফর লেজার এলিটস, যারা হচ্ছে একটু নিচু মানের এলিট বা অভিজাত সম্প্রদায়, তাদের কবর রয়েছে। সো এ হচ্ছে আমাদের পিরামিড সম্পর্কিত তথ্য। এখন আমরা চলে যাব এন্ডেঞ্জার্ড টেক্সট ট্রি, এন্ডেঞ্জার্ড অ্যানিমালস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের প্রাণীদের যে হুমকি সেটা নিয়ে। ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্যপ্রাণী ইন বাংলাদেশ is a major attraction for the tourism sector of the country, অর্থাৎ বাংলাদেশের যেই ট্যুরিজম সেক্টর আছে, এই ট্যুরিজম সেক্টরের যে ভ্রমণ বা পর্যটন সেক্টর, এই পর্যটন সেক্টরের সবচাইতে অ্যাট্রাকশন বা আকর্ষণীয় বিষয়টাই হচ্ছে বাংলাদেশের ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্যপ্রাণী। This has led to many government initiatives aimed at protecting these populations from further decline, অর্থাৎ পুনরায় এই ধরনের বন্যপ্রাণীগুলোর বিলুপ্তি যেন না হয়, এজন্য গভর্নমেন্ট অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। দ্য ব্যান্টেং বনু গরু বা বন্য গরু, হিসপেড হেয়ার, এটা হচ্ছে একটা খরগোশের প্রজাতি, অ্যান্ড এশিয়ান এলিফ্যান্ট মানে হচ্ছে এশিয়ান হাতি, এটা হাতির একটা প্রজাতি, আর মেইনলি থ্রেটেন্ড বাই পোচিং অ্যান্ড হান্টিং, এগুলো হচ্ছে শিকারের কারণে খুব বেশি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। ইফ দেয়ার পপুলেশন আর নট মনিটরড অ্যান্ড গার্ড, যদি এই বন্য প্রাণীগুলোকে খুব বেশি মনিটর বা লক্ষ্য করা না হয় এবং তাদেরকে গার্ড না দেওয়া হয়, অর্থাৎ নিরাপত্তা প্রদর্শন না করা হয়, দে মে সুন বিকাম এক্সটিংক্ট। এক্সটিংক্ট মানে হচ্ছে বিলুপ্তি ঘটা, খুব দ্রুতই হচ্ছে এগুলোর বিলুপ্তি ঘটে যাবে। এশিয়ান এলিফ্যান্ট, উই just know about Asian elephant. The trunk মানে হচ্ছে হাতির শুঁড়। The trunk of the Asian elephant is believed to contain up to 60,000 muscles, অর্থাৎ এটা মনে করা হয় যে হাতির শুঁড় অর্থাৎ এশিয়ান এলিফ্যান্ট হাতির শুঁড়ে 60,000 পেশিকোষ রয়েছে। It is used by the elephant for dusting, breathing, feeding, ওয়াশিং অ্যান্ড গ্রাস্পিং অ্যামাং আদার ফাংশনস, অর্থাৎ হাতির যে শুঁড়টা এটা ব্যবহার করা হয় ধুলাবালি রোধে, শ্বাস প্রশ্বাস গ্রহণে, তারপরে হচ্ছে খাবার দাবারের ক্ষেত্রে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে কোনো কিছু আঁকড়ে ধরার জন্য হচ্ছে ব্যবহার করা হয়। দ্য এলিফ্যান্ট হ্যাজ স্মুথ স্কিন, ইজ গ্রে ইন কালার, যেটার চামড়া হচ্ছে একদম স্মুথ
বা মসৃণ এবং কালার হচ্ছে গ্রে মানে হচ্ছে ধূসর বর্ণ and has an average weight of 2.7 tons for females এবং যেটার একটা গড় ওজন নারীদের বা হচ্ছে ফিমেল হাতিদের গড় ওজন হচ্ছে 2.7 টন and 4 tons for males এবং মেলদের হচ্ছে 4 টন 4 টন Asian elephants are mainly found in চট্টগ্রাম হিলস অফ বাংলাদেশ অর্থাৎ চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে মূলত এলিফ্যান্ট হাতিদের পাওয়া যায় an area less accessible to humans যেখানে মানুষের প্রবেশ নিষেধ বা প্রবেশ খুব কম as a result ফলস্বরূপ human elephant conflicts are few in this region অর্থাৎ এই এরিয়াতে মানুষ এবং হাতির যেই কনফ্লিক্ট সংঘর্ষ এটা খুবই কম হয় This primary threat to the Asian elephant's existence is habitat loss due to increasing human population. অর্থাৎ এশিয়ান হাতিদের যে প্রাথমিক হুমকি বা বসবাসের হুমকি সেটা হচ্ছে শুধুমাত্র কি কারণে হয় ইনক্রিজিং হিউম্যান পপুলেশন অর্থাৎ মানুষের বংশবৃদ্ধি বিস্তারের কারণে Additionally, elephants face poaching threats as they are hunted for ivory, food and leather. উপরন্তু যে হাতিগুলো আছে এই হাতিগুলো হচ্ছে খুব শিকারের যে হুমকি সেটা অনুভব করতেছে বিকজ অফ আইভরি অর্থাৎ হাতির দাঁত খাদ্য এবং হচ্ছে লেদার তার চামড়ার জন্য এটা এখন হুমকির সম্মুখীন হয়ে আছে সো এই হচ্ছে আজকে আমাদের টেক্সট এবং এখন আমরা কমপ্লিট করব হচ্ছে এখানকার যে লিস্টটা দেয়া আছে ওইটা লিস্টের প্রথমে হচ্ছে আমাদের ফ্যাক্ট দ্বিতীয় ঘর হচ্ছে রাইটার্স ওপিনিয়ন রিগার্ডিং দ্য টেক্সট অর্থাৎ লেখকের মতামত হাউ রাইটার্স ওপিনিয়ন ইনফ্লুয়েন্সড মি টু ডেভেলপ মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য টেক্সট এবং রাইটারের ওপিনিয়ন আমার মতামতকে কীভাবে অনুপ্রাণিত করেছে সো প্রথমে টেক্সটটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যেটা আমরা টেক্সটে খুব সুন্দরভাবে জেনে এসেছি তারপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে লেখকের মতামত বঙ্গবন্ধু সম্পর্কে বঙ্গবন্ধুর স্পিচ সম্পর্কে তারপর নাম্বার 3 হচ্ছে সেটা আমার মতামত অর্থাৎ লেখকের মতামত অনুযায়ী আমার মতামতে কতটুকু প্রভাব ফেলেছে এটা সো এখন আমরা করব হচ্ছে টেক্সট 2 অ্যান্ড টেক্সট 3 এখানে হচ্ছে টেক্সট 2 The pyramids at Giza is one of the Egypt's biggest mysteries. They were constructed approximately 4,500 years ago, and the writer's opinion, the pyramids were constructed as means for pharaohs to display their power. Then হচ্ছে writer's opinion, যেটা আমার নিজের মধ্যে হচ্ছে ইনফ্লুয়েন্স করছে এটা হচ্ছে এখানে সো টেক্সট 3 হচ্ছে ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ এটা হচ্ছে ফ্যাক্ট দেন হচ্ছে রাইটার্স ওপিনিয়ন দেন রাইটার্স ওপিনিয়ন আমার মধ্যে কতটুকু ইমপ্যাক্ট ফেলছে বা হচ্ছে ইনফ্লুয়েন্স করছে সো এতটুকু হচ্ছে আমাদের আজকের পড়া আর আমাদের পরবর্তী ভিডিও খুব দ্রুত আপলোড করা হবে এবং যারা হচ্ছে আমাদের ইংলিশ পণ্ডিত চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তো আমি রিকোয়েস্ট করবো খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে